কথায় আছে, নিশি ডাকাতের গ্রামে হঠাৎ সন্ধে নামে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের জন্য থাকছে নিশি ডাকাতকে নিয়ে একটি রোমহর্ষক গল্প। আর এই গল্পটি আমারই লেখা। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের গল্প, নিশি ডাকাতের গ্রামে। নিশি গ্রামের নতুন পোস্টমাস্টার সাহেব হয়ে এসেছেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মাটির তৈরি একতলা ছোট দুটো ঘর নিয়ে পোস্ট অফিস, টালির ছাউনি, সামনে ছোট একটা বারান্দা, দুটি কাঠের খুঁটির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। বাইরের ঘরের এক কোণে লোহার তালা ঝোলানো পুরনো সিন্দুক, সেখানে চিঠি আর মানি অর্ডারের টাকা রাখা হয়। বাঁদিকে কাঠের লম্বা টেবিল, তার ওপর কালি ভর্তি শিশি, কলম, শিলমোহর আর মোটা খাতা। দেয়ালে ঝুলছে ইংরেজি ক্যালেন্ডার আর ডাক বিভাগের নিয়মাবলী লেখা কাগজ। জানালা দিয়ে দেখা যায় গ্রামের মেঠো পথ আর দূরের শাল পলাশ গাছ। সন্ধ্যায় কুপি জ্বালালে পোস্ট অফিসটা যেন একা আলোয় জেগে থাকে। আশেপাশে বাড়িঘর আছে, তবে বেশ কিছুটা তফাতে। ভেতরের ঘরে থাকেন নগেন্দ্রনাথ বাবু। মাস 6 হলো তিনি এই গ্রামে এসেছেন। মিশুকে স্বভাবের মানুষ, ঘুরে বেড়াতে ভালোবাসেন, আর চাকরিটাও তেমনই পেয়েছেন। পোস্ট অফিসে যাওয়া আসার সুবাদে গ্রামের 2-4 জনের সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। দিনের বেলাটা অফিসের কাজে কোনো রকমে কেটে যায়, কিন্তু রাত কিছুতেই কাটতে চায় না। গোটা গ্রাম সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়ে। নগেন্দ্রনাথ বাবুর তাড়াতাড়ি ঘুমানোর স্বভাব নেই। ছোট একটা লণ্ঠন জ্বালিয়ে তিনি গল্পের বই পড়েন। রাতে এই বই তার একমাত্র সঙ্গী। কালীচরণ মণ্ডল বা কালী মণ্ডলকে গ্রামের মুরব্বি বলা চলে। তার সাথে নগেন্দ্রনাথ বাবুর সম্পর্ক খুবই ভালো, বলা চলে বন্ধুর মতো। দুইজনেই প্রায় সমবয়সী। কালীচরণ মণ্ডলের জমি জমা তো আছেই, তাছাড়াও তিনি পাটের আড়তদার। গ্রামে নগেন্দ্রনাথ বাবুর থাকা খাওয়ার ব্যবস্থা সবই কালীচরণ করে দিয়েছেন। প্রায় দিন দুজনে কাজ শেষে খোশ মেজাজে গল্প করে। বাড়ির কথা, সুখ দুঃখের কথা, ছোটবেলার গল্প, দেশের কথা, দশের কথা সবই আলোচনা হয়। তাদের আরও কয়েকজন সঙ্গী আছে, যেমন ফণীভূষণ পাল। পাল বাবু মুহুরির কাজ করেন। সেদিন প্রায় সারাদিন ধরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এক ফোঁটা রোদ্দুর ওঠেনি। কেমন যেন অন্ধকার অন্ধকার ভাব চারিদিকে। বিকেলবেলা ফণীভূষণ ও কালীচরণ ছাতা মাথায় দিয়ে হাজির নগেন্দ্রনাথের ঘরের সামনে। কই হে পোস্টমাস্টার, আসো নাকি ঘরে? হাঁক দিলেন কালীবাবু। ডাক শুনে পোস্টমাস্টার সাহেব ঘরের বাইরে বেরিয়ে এলেন। এই বৃষ্টি বাদলার মধ্যে কোথায় আর যাব কালীবাবু? আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। সে তো জানি হে ডাকবাবু, আজ আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই এই যে একেবারে নিয়ে হাজির হলাম। বলে ফণীবাবু নিজের হাতটা তুলে দেখালেন পোস্টমাস্টার সাহেবকে। তার হাতে রয়েছে একঠোঙা মুড়ি, জিলিপি আর চপ। তিনজনে এসে বসল নগেন্দ্রনাথের ঘরে ছোট চৌকির উপর। মুড়ি খেতে খেতে শুরু হলো তাদের গল্প। এ কথা সে কথা হতে হতে নগেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনাদের গ্রামের নাম নিশি গ্রাম হলো কেন? কালীচরণ ভ্রু কুঁচকে বললেন, জানো না? আগে না। সত্যি জানো না? আগে মিথ্যা কথা কেন বলবো? আর জানলে কেন আপনাকে জিজ্ঞেস করবো বলুন তো? ওহো, এতদিন এই গ্রামে আসো, অথচ গ্রামের নামটা সঠিক কারণ জানো না?
বলে তার মাথা দুই দিকে নাড়তে থাকে। তারপর খানিক চুপ করে থেকে আবার বললেন, নিশি ডাকাত। নিশি ডাকাতের নাম থাইকা এই গ্রামের নাম হইয়াছে নিশি গ্রাম। পোস্টমাস্টার সাহেব আশ্চর্য হয়ে বলল, নিশি ডাকাত মানে নিশি ডাকাত এই গ্রামের লোক ছিল? ফণিভূষণ বলল, ছিল না এখনো আছে, তা তো আমরা কেউ জানি না। মানে নিশি ডাকাত এখনো বেঁচে আছে? হয়তো আছে, কিন্তু অনেক দিন তার কোনো খবর পাওয়া যায় না। কালীচরণ বললেন। একটু অবাক হয়ে পোস্টমাস্টার সাহেব জিজ্ঞেস করলেন, কতদিন তার খবর নেই? তা এই ধরুন বছর 2। এই আর অনেক দিন হলো কই? আপনি চিনতেন তাকে? কেন, আপনার কি শুই না মনে হইল যে আমি তারে চিনতাম? না মানে এই যে বললেন তার খবর পাওয়া যায় না, তাই ভাবলাম আপনি হয়তো তাকে চেনেন। তার খবর পাওয়া যায় না মানে তার কাণ্ড কারখানার খবর পাওয়া যায় না, মানে তার ডাকাতির খবর পাওয়া যায় না। ও আচ্ছা। তারপর নিজেই বলতে থাকলেন, নিশি ডাকাত, বাপরে, ডাকাতের নামে গ্রামের নাম, ভাবা যায়? ফণিভূষণ বললেন, নিশি মানে কি সেটা জানেন তো, না সেটাও জানেন না? নিশি, নিশি মানে আবার কি? একজনের নাম নিশি? দেখেন ফণিবাবু, দেখেন, এই হইল শহরের লোকদের কারবার। নিশি মানে জানেন না? কালীবাবু বেশ ব্যঙ্গ করেই বললেন এ কথা। কেন জানবো না কেন? নিশি কথার বাংলা অর্থ হলো রাত। কালীবাবু একটা বিড়ি ধরিয়েছিলেন, সেটার কয়েকটা টান দিয়ে বললেন, হ্যাঁ, রাতই বটে, তবে তার সাথে আরও কিছুও বটে। আরও কিছু কি? কালীচরণ একটু কাছে সরে এলো। বিড়ির আগুনটা হাতের তালু দিয়ে ঢেকে ফণিভূষণকে উদ্দেশ্য করে নিচু গলায় বললেন, ডাকবাবু শহরের মানুষ, নিশি বুঝবে না। তারপর নগেন্দ্রনাথকে উদ্দেশ্য করে বললেন, নিশি কোনো মানুষ না, আবার ঠিক ভূতও না। নিশি আসে রাতের শেষ প্রহরে, যখন কুকুর ডাকে না, পাখি নড়ে না, সে মানুষের গলায় ডাকে, মায়ের গলায় ডাকে, বইয়ের গলায় ডাকে, কখনো বন্ধুর গলায়, আবার পাড়াপড়শির গলায়। যে একবার উত্তর দেয় সে আর নিজের থাকে না, নিশি তাকে টেনে নেয়। কালীচরণ একটু থেমে চারপাশের অন্ধকারের দিকে তাকালো। নগেন্দ্রনাথ বললে, তার মানে নিশি ডাকাত না ভূত? ফণিভূষণ বেশ উৎসাহিত হয়ে বললেন, এই এতক্ষণে একটা বুদ্ধিমানের মতো প্রশ্ন করলেন। আসলে নিশি যে ভূত না ডাকাত তা নিয়ে নানান তর্ক বিতর্ক চলে আমার আর এই কালীবাবুর মধ্যে। আমি বলি সে আসলে একটা ভূত, আর কালীবাবু বলে না না, ওসব ভূত ট্রুত না, নিশি আসলে ডাকাত। ফণিভূষণকে থামিয়ে দিয়ে কালীচরণ বললেন, কেন, তার মধ্যে ভূতের কি কি লক্ষণ আপনি দেখিছেন? নিশি ডাকাত আসে কিন্তু মাঝরাতে, এবং সে যার বাড়িতে আসে সেই বাড়ির কোনো পরিচিত ব্যক্তির নাম ধইরা ডাকে। তারপর যেই তার ডাকে সাড়া দিয়া দরজা খোলে, ব্যাস, নিশি ও তার দলবল সমস্ত কিছু লুটপাট করিয়া পগার পার হইয়া যায়। এখানে ভূতটা কোথায় আসে বলুন তো? ভূত হলে কি আর লুটপাট করতো? ফণিবাবু বললেন, হ্যাঁ, আমিও কালীবাবুর সঙ্গে একমত, কিন্তু কি জানেন তো, একটা জায়গায় আমার এই খটকাটা লাগে। একটা মানুষ নানান লোকের গলা করে কিভাবে ডাকতে পারে? হ্যাঁ, তবে শুনেছি ওনার আসল নাম নাকি নিশিকান্ত রায়। তিনি নাকি আবার চিঠি দিয়েও ডাকাতি করেন, আর সেই চিঠিতে নিশিকান্ত রায় লেখা থাকে। কালীবাবু এবার একটু বাইরের দিকে উকি দিলেন। তারপর বললেন, এই ফণি, বৃষ্টিটা একটু ধৈর্য আছে বলে মনে হইতাছে, আর রাতও তো অনেক গড়িয়ে গেল।
গিন্নি আবার খাবার নিয়ে বসে থাকবে। চলো চলো, ওঠো হে। হ্যাঁ, চলেন চলেন চলেন। আর ডাকবাবু, একটা কথা বলি, রাতের বেলা কেউ ডাকলে যেন দরজা খুলবেন না। ভয় ধরিয়ে দিয়ে গেলেন মশাই। না না, তেমন ভয়ের কিছু নেই। নিশি ডাকাত প্রাণে মারে না, শুধু ওই লুটপাট করে নিয়ে চলে যায়। কালীচরণ ও ফণীভূষণ চলে যাবার পর নগেন্দ্রনাথ বাবু আজ আর বেশি দেরি করলেন না। তাড়াতাড়ি রাতের খাবার সেরে নিয়ে ঘুমিয়ে পড়লেন। এরপর বেশ কয়েক মাস কেটে গেছে। নিশি ডাকাতের কথা পোস্টমাস্টার সাহেবের আর মনেও নেই। তিনি পোস্ট অফিসের ঘরে বসে কাজ করছিলেন। সময়টা পৌষ মাসের শেষের দিক। তখন একজন লোক ঘরে ঢুকল। তার মাঝারি গড়ন, একটা ময়লা শাল দিয়ে অর্ধেক মুখ মাথা শরীর জড়ানো। পায়ের শব্দে পোস্টমাস্টার সাহেব একবার তার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিলেন। লোকটি কাছে এসে বললে, পেন নাম হই ডাকবাবু। ডাকবাবু কাজ করতে করতে বললেন, হ্যাঁ বলুন, কি করবেন? আগে একখান চিঠি পাঠাবো। আচ্ছা দাঁড়ান। তাকে খানিকক্ষণ অপেক্ষা করিয়ে পোস্টমাস্টার নিজের হাতের কাজটুকু সেরে নিয়ে তারপর বললেন, কই আপনার চিঠিখানা? আমি তো লিখতে পারি না ডাকবাবু, আপনি যদি একটু লিখে দিতেন। পোস্টমাস্টারদের এই হলো একটা অতিরিক্ত কাজ। গ্রামের কেউ এসে চিঠি লিখে দিতে বললে না বলার উপায় নেই, তাদের সেটা লিখে দিতেই হয়। গায়ের কয়জনই বা চিঠি লিখতে পারে। পোস্টমাস্টার সাহেব একটা পোস্ট কার্ড আর একটা কলম নিয়ে বললেন, বলুন, কি লিখতে হবে? লোকটি বলল, লেখেন, পেন নাম হই দারোগাবাবু। তারপর? আশা করি আমায় মনে রেখেছেন। আমায় মনে রেখেছেন? তারপর? লোকটি বলতে থাকে আর পোস্টমাস্টার সাহেব লিখতে থাকে, অনেক দিন আপনার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, তাই পয়লা মাঘ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি হুজুরের থানাতে। এটি আপনার প্রিয় নিশিকান্ত রায়। নিশিকান্ত রায় নামটা লিখতে গিয়ে নগেন্দ্রনাথ বাবুর কলমটা হঠাৎ থেমে গেল। এই নামটা যেন কোথায় শুনেছি, বড্ড পরিচিত, কিন্তু অনেক চেষ্টা করেও তার মনে আসলো না। লেখা শেষ করে বললেন, কোথায় পাঠাবেন, ঠিকানা বলুন। আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, দারোগাবাবু, নিশিগ্রাম থানা। নগেন্দ্রনাথ বাবু লেখা থামিয়ে ভ্রু কুঁচকে বললেন, থানা তো কাছেই, নিজে গিয়ে দেখা করে আসুন। এর উত্তরে লোকটি মানে নিশিকান্ত রায় একটা বিচ্ছিরি হাসি হেসে বললেন, সব কাজ কি নিজে গিয়ে হয় ডাকবাবু? পোস্টমাস্টার সাহেব বিরক্তি সহকারে মাথা নাড়িয়ে আবার লিখলেন। তারপর বললেন, আপনার ঠিকানা কি হবে? নিশিকান্ত রায় আবার হেসে বললেন, ওই যে বললাম, নিশিকান্ত রায়, গিরাম নিশিগিরাম, পোস্ট নিশিগিরাম। আচ্ছা ডাকবাবু, কত পয়সা দেবো? 3 পয়সা দিন। লোকটি কোমরের ট্যাগ থেকে পয়সা বার করে টেবিলের উপর রাখলেন। আমি তাহলে চললাম ডাকবাবু, আবার দেখা হবে। আসুন। লোকটি চলে যেতে নগেন্দ্রনাথ বাবু মনে মনে বলতে থাকলেন, আজব লোক। এখান থেকে সামান্য দূরে থানা, সেটার আবার পয়সা খরচ করে চিঠি পাঠাতে হয়। এদিকে নিজে দুবেলা ভালো খেতে পারে কিনা সন্দেহ আছে। বিরক্তি একেবারে। এর ঠিক 3 দিন পর কয়েকটা সাইকেল এসে থামল পোস্ট অফিসের সামনে।
সাইকেল গ্রামে বিশেষ বিশেষ দুই একজনেরই আছে। পোস্টমাস্টার সাহেবের হাতে কোনো কাজ ছিল না, বসে বসে বই পড়ছিলেন। সাইকেলের আওয়াজ পেয়ে বাইরে এলেন। দেখেন থানার দারোগা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও একজন হাবিলদার সাইকেল থেকে নামছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এলাকার নামকরা দারোগা, মেদবিহীন পেটানো শরীর, আছে একটা মস্ত বড় গোঁফ। শিবপ্রসাদ বাবুর সাথে পোস্টমাস্টার সাহেব পূর্ব পরিচিত। দারোগা বাবুকে দেখে সহাস্য মুখে পোস্টমাস্টার সাহেব বললেন, নমস্কার দারোগাবাবু। কিন্তু দারোগা বাবুর মুখে হাসি নেই। তিনি তার মাথার গোল টুপিটা খুলে বললেন, নমস্কার নমস্কার। আসুন, ভেতরে আসুন। না, এখানেই দাঁড়াই। আজ অনেক দিন পর রোদ উঠল, একটু রোদে দাঁড়াই। তারপর পাশের হাবিলদারকে উদ্দেশ্য করে বললেন, এই কেশব, রোয়াকের থেকে চারপায়াটা নামিয়ে আনো তো। আনছি স্যার। এই বলে হাবিলদার কেশব মণ্ডল বারান্দা থেকে বেঞ্চটা নামিয়ে এনে পোস্ট অফিসের সামনে রাখলেন। 2 দিন সূর্যের মুখ দেখা যায়নি, তাই ঠান্ডাটা আজ বেশ পড়েছে। এই একটু আগেই কুয়াশা সরে গিয়ে মিষ্টি রোদ উঠেছে। এই রোদের মজাই আলাদা। তারা দুজনে বসলো বেঞ্চে। পোস্টমাস্টার সাহেব বললেন, তা কি মনে করে দারোগাবাবু? দারোগা বাবু তার উর্দির পকেট থেকে একটা পোস্ট কার্ড বার করে নগেন্দ্রনাথ বাবুর হাতে দিয়ে বললেন, দেখুন তো, এটা চিনতে পারেন কি না? পোস্টমাস্টার সাহেব চিঠিটা হাতে নিয়ে এক পলক দেখেই হেসে ফেললেন। হ্যাঁ, চিনব না কেন? এ তো আমারই লেখা। আপনার লেখা মানে? আপনি নিশিকান্ত? নগেন্দ্রনাথ বাবু আবার হেসে বললেন, আগে না মশাই, গ্রামে তো জানেনি কয়জনই বা লেখাপড়া, প্রায় প্রতিদিন কারোর না কারো চিঠি লিখে দিতে হয়। তা সেদিন এক লোক এসে চিঠি লিখে দিতে বলল। তা বেশ লিখলাম, কিন্তু ঠিকানা দেখে তো আমি অবাক। এই গ্রামে থানাতে চিঠি পাঠাবো। আমি বললাম নিজে গিয়ে দিয়ে আসুন। তা শুনে সে তো খানিক হেসে নিয়ে বলল, সব কাজ নিজে গিয়ে হয় না। আর কি বলবো বলুন, এই হলো গ্রামের অবস্থা। তা কে ইনি, বন্ধু টন্ধু নাকি? শিবু দারোগা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। হ্যাঁ, বন্ধুই বটে। এই কথা শুনে পাশে দাঁড়ানো হাবিলদার ফিক করে হেসে উঠল। পোস্টমাস্টার সাহেব বুদ্ধিমান ব্যক্তি, তিনি বুঝে গেলেন শিবু দারোগার কথার ভাব অর্থ। বললেন, কি মশাই, ইনি কোনো আসামি নাকি? আসামি বলে আসামি? 4 বছর ধরে ওর পেছনে পড়ে আছি, কিন্তু হাতে নাতে ধরতে পারিনি। হ্যাঁ, বেটা আবার চিঠি দিয়ে ডাকাতি করে। ডাকাত? বলেন কি? কি নাম এই ডাকাতের? নিশি ডাকাত। পোস্টমাস্টার সাহেব চমকে উঠে বললেন, বলেন কি, এই সেই নিশি ডাকাত? হ্যাঁ, নিশি ডাকাত, নিশিকান্ত রায়। এবার পোস্টমাস্টার সাহেবের মনে পড়ে সেদিন যখন লোকটা চিঠি লেখাতে এসে তার নাম নিশিকান্ত রায় বলেছিল, তখন কিছুতেই মনে আসছিল না যে এই নামটা সে কোথায় শুনেছে। এই নামটা তো শুনেছিল কালীচরণের কাছে। আপনার কাছে এসে কি বলল সে? পোস্টমাস্টার সাহেব সেই দিনের পুরো ঘটনা দারোগা বাবুকে খুলে বললেন, সাথে নিশিকান্ত রায়ের চেহারার গঠনও বললেন। সব শুনে দারোগা বাবু বললেন, ঠিক আছে, একটু সজাগ থাকবেন। এই ব্যক্তির কোনো খবর টবর পেলে আমাকে জানাবেন। ব্যাটার এইবার আর কোনো নিস্তার নেই আমার হাত থেকে। পয়লা মাঘের দিন শীত পড়েছে জাঁকিয়ে। সকালটা অন্য দিনের মতো ছিল না। থানায় আজ ব্যস্ততা অন্যরকম। থানায় লোক মোটে 4 জন। অন্য থানা থেকে একজনকে সুপারিশ করে নিয়ে আনা হয়েছে, আর গ্রামের কিছু ডাকাবুকো ছেলেকে নিয়ে এসেছেন দারোগা বাবু।
তবে তাদের আসল কারণ বলেননি। সবাই সতর্ক, প্রত্যেককে নিজের কাজ বুঝিয়ে দিয়েছেন। তারকাবাবু সেই সকাল থেকেই পায়চারি করে চলেছেন। রাস্তা দিয়ে কোনো অচেনা ব্যক্তিকে যেতে দেখলেই তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছে পেয়াদারা। তখন প্রায় দুপুরবেলা একটা সাইকেল এসে থামল থানার সামনে। এক ভদ্রলোক সাইকেল থেকে নামলেন। তার পরনে সাহেবি প্যান্ট আর একটা সাদা জামা, মাথায় সাহেবি গোল টুপি, চোখে চশমা। তার চেহারা পোশাক দেখে কেউ তার পথ আটকাল না। বারান্দায় দারোগাবাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটি দূর থেকে বললেন, নমস্কার দারোগাবাবু। হ্যাঁ, নমস্কার। কে আপনি? ঠিক চিনতে পারলাম না। লোকটি এসে দাঁড়ালো দারোগাবাবুর সামনে। বারান্দায় রাখা চেয়ারে দারোগাবাবু তাকে বসতে বললেন। লোকটি বলল, আগে আমি উকিল রজনীকান্তের মুন্সি। রজনীকান্তের নাম তো মনে হয় আপনি শুনেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রজনী বাবু। চিনি তাকে, তবে পরিচয় নেই। তা রজনীবাবুর হঠাৎ আমার কথা মনে পড়ল কেন? উকিলের কাজই পুলিশকে তলব করা। ওই আপনার একটা মামলা ওনার হাতে গিয়ে পড়েছে। কোন মামলা বলুন তো? জমি জমা নিয়ে আদিল শেখ আর নাজিম শেখের যে মারামারি হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তা তারিখ কবে? আগামী পরশু। লোকটি তার কাঁধে ঝোলানো ঝোলার মধ্যে থেকে চিঠি বার করে দারোগাবাবুর টেবিলের উপর রাখলেন। তারপর বললেন, বড্ড কড়াকড়ি ব্যবস্থা দেখছি আপনার থানাতে। হ্যাঁ, একজনের অপেক্ষায় বসে আছি। আজ তারা আমার সঙ্গে দেখা করতে আসার কথা। ও আচ্ছা আচ্ছা, উপরতলা থেকে কেউ আসবে বুঝি? না না, আসবেন নিচের তলা থেকে, কিন্তু যাবেন উপর তলায়। মুন্সি হেসে বললেন, কে আসবে একটু দেখে যেতে পারলে ভালো হতো, কিন্তু আরো কয়েক জায়গায় যেতে হবে কি না, তাই চললুম দারোগাবাবু। মুন্সি চলে যেতেই দারোগাবাবু আবার পায়চারি শুরু করলেন। কি মনে হতেই টেবিলের উপর রাখা চিঠিটা তিনি তুলে নিলেন। গোল ভাঁজ করে সুতো দিয়ে বাঁধা কয়েকটি কাগজ। প্রথম পৃষ্ঠায় হাবিজাবি কি লেখা আছে তিনি কিছু বুঝতে পারলেন না। প্রথম পৃষ্ঠা উল্টাতেই পরের পৃষ্ঠায় লেখা, নমস্কার দারোগা বাবু। কথা দিয়েছিলাম আজ দেখা করতে আসব, আমি কিন্তু কথা রেখেছি। বুড়িটা একটু বেড়েছে দেখছি আপনার। অনেক দিন আমার মতো ডাকাতের মোকাবিলা করতে হয়নি, বুঝতে পারছি। পরশুদিন আবার আসব। ওই দিন কিন্তু এখানে নয়, আসব ডাক অফিসে। তবে এবার আর খালি হাতে ফিরব না, ডাকাতি হবে। দেখা হবে আবার। ইতি আপনার মাথা ব্যথার কারণ, নিশিকান্ত রায়। লেখাটা পড়েই রাগে গর্জে উঠলেন দারোগাবাবু। টেবিলে এক লাথি মারলেন। টেবিলটা বারান্দা থেকে ছিটকে পড়ল মাটিতে। চেঁচিয়ে বললেন, কেশব, দিনু দিনু, ওই লোকটাকে ধর 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 ধর। ওই নিশি ডাকাত আমাকে বোকা বানাতে এসেছিল। তারপর সবাই ছুটল সেই সাইকেল আরোহীকে ধরার জন্য, কিন্তু ঘণ্টাখানেক বাদে ব্যর্থ হয়ে ফিরে এলো। তার টিকিটই খুঁজে পেল না কেউ। শিবু দারোগা চললেন পোস্ট অফিসের দিকে। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। নগেন্দ্রনাথ, কালীচরণ ও ফণিভূষণ তখন কাঠকুটো দিয়ে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন। চিঠির ঘটনা আগেই কালীবাবু ও ফণিবাবুকে জানিয়েছেন পোস্টমাস্টার সাহেব। এই সময় দারোগা বাবুকে রাস্তা দিয়ে যেতে দেখেই ডাক দিলেন কালীচরণ। এই যে দারোগা বাবু, এই দিকে।
ডাক শুনে তাদের কাছে এলেন দারোগাবাবু। নগেন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে বললেন, খবর কি? ধরতে পারলেন তাকে? এসেছিল তো? দারোগাবাবু রাগ মিশ্রিত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, এসেছিল, তবে ধরতে পারিনি। বলেন কি? পালালো কি করে? দারোগাবাবু সব ঘটনা তাদেরকে খুলে বলল। ফণিবাবু বললেন, আমি তো ভেবেছিলাম নিশি ডাকাত বুঝি গত হয়েছে, কিন্তু এ তো দেখছি স্বমহিমায় ফিরে এসেছে আবার। পোস্টমাস্টার সাহেব কাঁপা গলায় বললেন, কিন্তু এবার তো আমার এখানে আসবে বলেছে, কি হবে এবার? শিবু দারোগা বললেন, আপনি চিন্তা করবেন না, আমি থাকবো এখানে। দেখি ও কত বড় ডাকাত হয়েছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বোধিব প্রাণ। কালীবাবু, এই ঘটনার কথা যেন গ্রামের আর কেউ না জানতে পারে, তাহলে পুলিশের ওপর থেকে সবার বিশ্বাস উঠে যাবে, লোকজন ভয় পেতে শুরু করবে। সেটা আমি চাই না, বুঝলেন? লোকজনের ভয়ই ডাকাতের শক্তি। কালীচরণ বললেন, শহরের থানা হতেই আর কিছু পেয়াদা আনা যায় না? হাতে আর সময় কোথায় যে বড় থানাতে খবর পাঠাবো? আর ওকে ধরার জন্য আমি একাই 100। কাল সকাল থেকে আমি এখানেই থাকবো। তা আমরাও থাকবো নাকি? সে আপনাদের ব্যাপার, কিন্তু কাক পক্ষীও যেন টের না পায়। পরের দিন ভোর হতে না হতেই শিবু দারোগা ও তার 3 জন হাবিলদার এসে হাজির। শুধু একজনই রইল থানা দেখাশোনার জন্য। তবে সবাই এসেছে স্বাভাবিক পোশাক পরে, যাতে গ্রামের কেউ সন্দেহ না করতে পারে। কালীচরণ ও ফণিভূষণ মাঝে মাঝে এসে খবর নিয়ে যাচ্ছেন। সারাদিন গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু এখনো নিশি ডাকাতের পাত্তা নেই। পোস্ট অফিসের সামনে কাঠকুঠো দিয়ে আগুন জ্বালানো হয়েছে। 3 জন হাবিলদার পোস্ট অফিসের 3 দিকে ঘাপটি মেরে বসে আছে। ঘরের মধ্যে বসে আছে নগেন্দ্রনাথ, উত্তেজনায় একেবারে অস্থির তিনি। আর গোটা পোস্ট অফিস বারান্দা উঠান জুড়ে পায়চারি করছেন দারোগা বাবু। ফণিভূষণ ও কালীচরণ খানিক আগে বাড়ি চলে গেলেন। দারোগা বাবুই তাদেরকে বাড়ি পাঠিয়েছেন, কারণ কোনো প্রকার সমস্যা হলে সেই দায় গিয়ে পড়বে দারোগা বাবুর কাঁধে। তিনি অতিরিক্ত সমস্যা নিতে চান না। রাত বেশ অনেকটা গড়িয়ে গেছে। চারিদিক ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। সামান্য দূরের জিনিসও দেখা যায় না। হঠাৎ একটা আওয়াজ, কে যেন দৌড়িয়ে আসছে এই দিকে। সবাই সতর্ক। দারোগা বাবু বন্দুকটা শক্ত করে ধরলেন। ঘন কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো এক ব্যক্তি, চাদর দিয়ে মাথা মুখ ঢাকা। এর নাম হরিনাথ। থানার পাশেই একটা ঝুপড়ি বানিয়ে থাকে। মাস 2-3 হলো সে এলাকায় এসেছে। গ্রামে ভিক্ষা করে দিন চালায়, আবার মাঝে মাঝে কোথায় হারিয়ে যায়। তার মুখ কেউ ভালো করে দেখেনি কোনোদিন। কোনো সময় গামছা, কোনো সময় চাদর দিয়ে অর্ধেক মুখ ঢাকা থাকে। থানায় হাবিলদারদের ফাইফরমাস খাটে। সে হাঁপাতে হাঁপাতে বলল, থানা থেকে দিনু খবর পাঠাতে বললো স্যার। থানায় ডাকাতি হচ্ছে, বন্দুক গুলি সব নিয়ে এসছে ওরা। দারোগা বাবু উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ, বলিস কি? ব্যাটা তো সেই ধূর্ত। তাড়াতাড়ি চল, সব চল 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 চল। তিনি লোকটিকে এখানে দাঁড়াতে বলে হাবিলদারদের নিয়ে ছুটলেন থানার দিকে। দারোগা বাবু চলে যেতেই লোকটি পোস্টমাস্টার সাহেবকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছেন ডাকবাবু? গলাটা খুব চেনা লাগে নগেন্দ্রনাথের। আবছা আলোয় চাদর আর অর্ধেক ঢাকা মুখ দেখে তার মনে পড়ে যায়, এই লোকটি তো সেদিন চিঠি লেখাতে এসেছিল। নগেন্দ্রনাথ বললেন,
তুমি নিশিরা? আগে পেন নাম হই, আমি নিশি ডাকাত। তার কথা শেষ হবার আগেই কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলো আরও 3 জন ব্যক্তি। তাদের প্রত্যেকের গায়ে শাল জড়ানো, মাথায় ফেটি বাঁধা, হাতে লাঠি। সবারই ডাকাবুকো চেহারা, লম্বা চওড়া শরীর। নগেন্দ্রনাথ বাবুর কিছু বুঝে ওঠার আগেই ওই 3 জন বারান্দায় উঠে পোস্টমাস্টার সাহেবকে জাপটে ধরে দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেললেন। তারপর নিয়ে গেল পোস্ট অফিসের ভেতরে। নিশি ডাকাত তার শালের মধ্যে থেকে বার করলো একটা লম্বা তরোয়াল। সেটা পোস্টমাস্টার সাহেবের গলায় ঠেকিয়ে বললে, টাকা কড়ি কোথায় কি আছে তাড়াতাড়ি দিয়ে দেন। একবারের বেশি 2 বার জিগাইব না কিন্তু। ধর থেকে মুন্ডুটা একদম আলাদা কইরে দেব। পোস্টমাস্টার সাহেব আঙুল দিয়ে পাশের ঘর, অর্থাৎ যে ঘরে তিনি থাকেন সেই ঘরের উদ্দেশ্যে দেখালেন। 2 জনে মিলে পোস্টমাস্টারকে টানতে টানতে নিয়ে গেল পাশের ঘরে। নিশি ডাকাত আবার জিজ্ঞেস করলো, ওখানে কোথায়? তাড়াতাড়ি বইলে ফেলেন। ওই যে ওখানে। নগেন্দ্রনাথ বাবু কাঁপা কাঁপা গলায় বলে আঙুল দিয়ে তার চৌকির তলাটা দেখালো। একজন ডাকাত চৌকির তলা থেকে টেনে বার করলো একটি লোহার ট্রাঙ্ক। তাতে একটি লম্বা তালা ঝুলছে। নিশি ডাকাত বজ্র কণ্ঠে বললে, এই সিন্ধুকের চাবি কোথায় ডাকবাবু? আগে চাবি তো শিবুদারকের কাছে, উনি তালা মেরে চাবি নিয়ে নিজের কাছে রেখেছেন। নিশি ডাকাত তার দলের একজনকে ইশারা করতেই সে একটি লোহার দণ্ড দিয়ে তালাটা ভাঙতে শুরু করলো। আর এদিকে শিবু দারোগা হন্তদন্ত হয়ে যাচ্ছেন থানার দিকে। হঠাৎ কি মনে হতে তিনি থমকে দাঁড়ালেন। হাঁপাতে হাঁপাতে হাবিলদার মাধবকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মাধব, থানাতে ডাকাতি করার মতন কি কি জিনিস আছে? তেমন কিছু তো নেই, বন্দুক আর গুলি তো আপনার কাছেই আছে। তাহলে নিশি ডাকাত থানায় এলো কেন? না, কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। আর পোস্ট অফিসটা ফাঁকা রেখে আসাটা ওর বোকামি হয়ে গেল। এই চল তো সব পোস্ট অফিসের দিকে। দারোগা বাবু দলবল নিয়ে আবার ছুটে চললেন পোস্ট অফিসের দিকে। কুয়াশা ভেদ করে যখন দারোগা বাবু তার দলবল নিয়ে পোস্ট অফিসের সামনে এসে পড়েছেন, তখন সিঁড়ি দিয়ে নেমে আসছেন নিশি ডাকাত ও তার দলবল। হঠাৎই একে অপরকে দেখে চমকে উঠল সবাই। মুখোমুখি দাঁড়িয়ে দারোগা বাবু আর নিশি ডাকাত। দারোগা বাবু অস্পষ্ট সুরে বলে উঠলেন, হরিনাথ। আগে আমি নিশি ডাকাত। রাগে দারোগা বাবুর চোখ লাল হয়ে গেল। এই কনকনে ঠান্ডার মধ্যেও তিনি দরদর করে ঘামছেন। নিশি ডাকাত আবার বলল, পথ ছেড়ে সরে দাঁড়ান দারোগা বাবু। তোর পালানোর সব পথ বন্ধ। বলেই দারোগা বাবু তার হাতে থাকা রাইফেলটা তাক করে ধরলেন নিশি ডাকাতের দিকে। কিন্তু পাশে দাঁড়ানো এক ডাকাতের লাঠির আঘাতে বন্দুকটা ছিটকে পড়ল মাটিতে। দারোগা বাবু চেঁচিয়ে উঠলেন, ধর ধর ব্যাটাদের ধর। দারোগা বাবু এক হাতে মুঠো করে ধরলেন নিশি ডাকাতের চাদর। কিন্তু নিশি ডাকাত এক ঝটকায় সে চাদরটা তার শরীর থেকে খুলে দিল। তার সারা শরীরে তেল মাখা। দারোগা বাবু চেপে ধরলেন নিশি ডাকাতের হাত, কিন্তু তেলের জন্য মুহূর্তেই তার হাত ছিটকে বেরিয়ে গেল। এদিকে ডাকাতদের সাথে পেয়াদারা কিছুতেই পেরে উঠছিল না। লাঠির আঘাতে মাথা ফেটেছে হাবিলদার ধিনুর। নিশি ডাকাতের তরোয়ালের আঘাতে দারোগা বাবুর হাত রক্তাক্ত। তবুও তিনি ছেড়ে দেওয়ার পাত্র নন। কিন্তু দারোগা বাবুর দল ধরাশায়ী। এরই মধ্যে হৈ হৈ করে আওয়াজ শুরু হলো। কিছু লোক ছুটে আসছে গ্রামের দিক থেকে। নিশি ডাকাত চেঁচিয়ে উঠল, আর দেরি করা যাইবে না, লোকজন সব জেগে গেছে, দৌড় লাগা সব।
বলা মাত্র ডাকাত দল এলাকা ছেড়ে দৌড়াতে শুরু করে, কিন্তু ততক্ষণে কালীচরণ ও ফণিভূষণের সঙ্গে গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিসের সামনে। পালানোর সময় শিবু দারোগার এক ঘুষিতে এক ডাকাত ছিটকে পড়ল মাটিতে, আর সঙ্গে সঙ্গে হাবিলদার উমাপতি চেপে বসলো ডাকাতের পিঠের ওপর। কিন্তু ততক্ষণে নিশি ডাকাত প্রায় নাগালের বাইরে। কুয়াশার ভেতর দিয়ে তাকে আবছা দেখা যায়। দারোগা বাবু তার বন্দুকটা তুলে নিয়ে নিশি ডাকাতকে লক্ষ্য করে বন্দুক দাগলেন। সঙ্গে সঙ্গে দূর থেকে একটা আর্তনাদের আওয়াজ ভেসে এলো, আর এদিকে গ্রামের লোকজন ধরে ফেলেছে আর এক ডাকাতকে। বাকি একজন পালাতে পেরেছে। আর্তনাদের শব্দ লক্ষ্য করে সবাই সেখানে গিয়ে দেখে নিশি ডাকাত মাটিতে পড়ে ছটফট করছে, তার পিঠ দিয়ে রক্ত ঝরছে। ধরাধরি করে তাকে এনে বসানো হলো পোস্ট অফিসের বারান্দায়। বাকি দুই ডাকাতকে একসঙ্গে পিচ মোড়া করে বাঁধছে পেয়াদারা। কালীচরণ বললে, দারোগা বাবু, আপনার হাত দিয়ে তো রক্ত ঝরছে। এই কি আসিস, কাপড় নিয়ে আয় তো, দারোগা বাবুর হাতটা বাঁধতে হবে। দারোগা বাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এই ব্যাটাকে ধরার জন্য এর থেকে বেশি রক্ত আমি ঝরাতে প্রস্তুত। 4 বছরে অনেক জ্বালিয়েছে আমাকে। কিরে নিশি, চিঠি দিয়ে ডাকাতি করার শখ মিটল তো? নিশি ডাকাত তখন শুয়ে শুয়ে কাতরাচ্ছে। হঠাৎ ফণিভূষণ বললে, আচ্ছা, পোস্টমাস্টার সাহেব কোথায় গেল? তাকে তো দেখছি না। এতক্ষণ তার কথা কারোর মনে ছিল না। ফণিভূষণ এই কথা বলতেই সবার মধ্যে গুঞ্জন শুরু হলো। সেই সময় ঘর থেকে একটা গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে। শিবু দারোগা বললেন, কালীবাবু, একবার ঘরের মধ্যে গিয়ে দেখুন তো। কালীচরণ ও ফণিভূষণ হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে ঢুকল। ঘরের মধ্যে নগেন্দ্রনাথ বাবু হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। কালীচরণ তাড়াতাড়ি করে তার মুখ হাত পা খুলে দিল। পোস্টমাস্টার সাহেব বললেন, আচ্ছা, পোস্ট অফিসের টাকাগুলো ঠিক আছে তো? বাইরে থেকে দারোগা বাবু বললেন, সব ঠিক আছে পোস্টমাস্টার সাহেব, আপনি ঠিক আছেন তো? পোস্টমাস্টার সাহেব বাইরে বেরিয়ে এসে বললেন, আপনি তো কোনো সাধারণ দারোগা নন মশাই। যেভাবে লড়াই করলেন আমি সবই শুনতে পাচ্ছিলাম। যদি নিজে চোখে দেখতে পারতাম তাহলে তো আরও আনন্দ পেতাম। আপনার হাতে তো বড্ড লেগেছে দেখছি। ডাক্তার কবিরাজ করা দরকার। ওই ফণিবাবু ডাক্তারবাবুকে একটু খবর দেওয়া যায় না? কালীচরণ বললেন, হ্যাঁ, আমি খবর পাঠাইয়া দিয়েছি, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। দারোগা বাবু বললেন, আচ্ছা, আপনারা কোথায় ছিলেন কালীবাবু? এত রাতে খবর পেলেন কি করে? বন্ধুর বিপদে বন্ধুকে একা রেখে শান্তিতে কি ঘুমানো যায় দারোগা বাবু? আমরা সবাই প্রস্তুত ছিলাম। তারপর নিশি ডাকাতকে উদ্দেশ্য করে বললেন, এইডার এরপর কি করবেন দারোগা বাবু? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে এই ব্যাটাকে ধরা সহজ ছিল না। এর গুলিটা পিঠে লেগে বেরিয়ে গেছে। কাল সদরের থানাতে পাঠিয়ে দেব সবগুলোকে। তারপর জেলে বসে চিঠি লিখবে ব্যাটা। এই কথা শুনে হেসে উঠল ওখানে উপস্থিত সবাই। নগেন্দ্রনাথ জড়িয়ে ধরলেন কালীচরণ ও ফণিভূষণকে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। ধন্যবাদ।